বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবোদন বইয়ের উপর একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য। যারা একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ তারা এই ক্লাসগুলি মনোযোগ সহকারে ফলো করবে। পাশাপাশি যারা এইচএসসি পরীক্ষার্থী তারা তো পরীক্ষা হবে না, তোমরা জেনে গেছো। কিন্তু যারা এখন একাদশ শ্রেণীতে পুরাতন যারা, তার মানে যারা হচ্ছে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য যারা প্রিপারেশন নিয়েছিলে, তোমরা এখন দ্বাদশ শ্রেণী হিসেবে গণ্য হবে। এখন তোমাদের জন্য বলছি, তোমাদের একাদশ শ্রেণীর যেহেতু পরীক্ষা হয় নাই, তোমরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গেছো ধরতে হবে এবং তোমাদেরকে দ্বাদশ শ্রেণী হিসেবে গণ্য করবো আমরা এখন। আর যারা পরীক্ষার্থী তাদেরকে আর এখন একাদশ বা দ্বাদশ শ্রেণীতে আর ধরা হচ্ছে না, কারণ তারা আমাদের আওতার বাইরে এখন চলে গেছে। এখন যারা দ্বাদশ শ্রেণীতে আছো তাদেরও ফাইনাল পরীক্ষায় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি সমানভাবে থাকবে এবং দুটি 100 মার্কের পরীক্ষা হবে। সেহেতু প্রথম পত্রের অঙ্কগুলা তোমরা আবার রিভিশন করার প্রয়োজন। সেহেতু আজকে আমি তোমাদের সামনে ঢাকা বোর্ডের 2019 সালের যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কটা আজকে সমাধান করব, পাশাপাশি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এতদিন আমি লেকচার দিয়েছি, এখন যদি তোমরা হাতে কলমে অঙ্কটি বোঝার চেষ্টা করো তাহলে তোমরা বেশি উপকৃত হবে। তাহলে শুরু করা যাক। আমি আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য ঢাকা বোর্ড 2019 সালে যে অঙ্কটি এসেছিল নবোদন বইয়ের উপর, সেই অঙ্কটি এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং সমাধান করে দিচ্ছি। অঙ্কটি ছিল 2 ঘর নবোদন বই। নবোদন বই থেকে একটি অঙ্ক প্রতি বছর অবশ্যই আসে। এটা হতে পারে 1 ঘর নবোদন বই, হতে পারে 2 ঘর নবোদন বই, হতে পারে 3 ঘর নবোদন বই। 2019 সালে 2 ঘর নবোদন বই এসেছিল। তোমরা অঙ্কটি শুরু করার আগে বা ক্লাসটি শুরু করার আগে তোমরা তোমাদের সামনে যদি বইটি বা প্রশ্নটি খুলে নাও তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে তোমরা এখন বইটি খোলার জন্য যদি প্রস্তুতি নাও তাহলে পোজ চাপ দিয়ে তোমরা ভিডিওটি আপাতত অফ রেখে তোমরা বই এবং খাতা খুলে তারপরে আবার ভিডিওটি অন করো, তাহলে তোমরা পিছনে পড়বে না। তাহলে এখন শুরু করা যাক। আমি আশা করছি তোমরা বই খাতা সবাই নিয়ে প্রস্তুতি নিয়েছো। এখন আমি শুরু করতে যাচ্ছি। দেখো, অঙ্কটি ছিল যে মিস্টার রহিম 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা, 20,000 টাকার পণ্যদ্রব্য, 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। এখন খেয়াল করো, আমি আগেই বলেছি যে নবোদন বইয়ে শুধুমাত্র নগদ লেনদেন লিপিবদ্ধ হবে বা ব্যাংকের লেনদেনগুলো লিপিবদ্ধ হবে। কিন্তু এখানে রহিম সাহেব 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ টাকা এনেছেন 1 লক্ষ টাকা মূলধন হিসাবে, কিন্তু পণ্য এনেছেন 20,000 টাকা এবং আসবাবপত্র এনেছেন 10,000 টাকা। আসবাবপত্র এবং পণ্য নগদান বইতে এখানে লিপিবদ্ধ হবে না। তাহলে এই ক্ষেত্রে উনি 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা এনেছেন, এটার যাবেটা হবে 2018 জানুয়ারির মূলধন হিসাব। নগদে যেহেতু এনেছেন, নগদের ঘরে টাকাটা হবে 1 লক্ষ টাকা। এখানে খেয়াল করো, আমরা মূলধন হিসাব লিখেছি এই জন্য যে উনি এই তারিখে ব্যবসাটা শুরু করেছেন। ব্যবসা শুরু করার জন্য প্রথম দিন যে টাকাটা আনয়ন করা হয় এটা হচ্ছে মূলধন। আর যদি বলা থাকতো যে ওনার উদ্বৃত্ত ছিল এত টাকা, তাহলে সেটা আমরা মূলধন না লিখে আমরা লিখতাম ব্যালেন্স, ব্যালেন্স বিডি। তারপরে এন্ট্রিটা ছিল এরকম, 2018 সালের জানুয়ারি 4 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। ব্যাংকে উনি 20,000 টাকা জমা দিয়েছেন। ব্যাংকে যদি জমা দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে কী হবে, ব্যাংকে জমা দিলে আমাদের নগদ থেকে টাকা কমে যাবে, ব্যাংকে টাকা বেড়ে যাবে। জানুয়ারি 4 তারিখ যেহেতু ব্যাংকে টাকা বেড়ে যাবে, তাহলে আমি লিখি নগদান হিসাব। এটা কন্ট্রা এন্ট্রি, আমরা সি মার্ক করলাম। ব্যাংকে জমা দিয়েছেন 20,000 টাকা, ব্যাংকে আমাদের বাড়লো। পাশাপাশি আমাদের এখানে
আবার ক্রেডিট পাশে নগদে যে কমে গেল, নগদে কমানোটা আবার দেখাতে হবে। জানুয়ারি 4 তারিখ ব্যাংক হিসাব, এটা কন্ট্রা এন্ট্রি, নগদ থেকে কমে গেল 20,000 টাকা। তাহলে খেয়াল করো, কন্ট্রা এন্ট্রি আমরা এখানে প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি যে ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংকে টাকা বেড়ে গেছে, নগদের টাকা কমে গেছে। এই জন্য ক্রেডিট পাশে নগদের ঘরে বসছে এবং ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসছে। আর যেহেতু ব্যাংকের ঘরে টাকা বসছে, তাহলে হিসাবে নাম দেবো আমরা নগদান হিসাব। আর যেহেতু এদিকে নগদ থেকে টাকা কমে গেছে, এই জন্য নগদের ঘরে ক্রেডিট পাশে বসছে, হিসাবে নাম দিয়েছি ব্যাংক হিসাব। আর ঘর কাটাটা আমি গতদিন বা গত ক্লাসগুলোতে তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা ঘরটা আগেই কেটে নিতে পেরেছো। এরপরে আসি 8 তারিখ বলা হচ্ছে কারবারের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো। কারবারের জন্য যদি কম্পিউটার ক্রয় করা হয়, তাহলে আমরা ধরে নেব যে এটা নগদ টাকায় ক্রয় করা হয়েছে। নগদ টাকায় ক্রয় করা হলে নগদ টাকা কমে গেছে, তাহলে কম্পিউটারকে আমরা বলবো অফিস সরঞ্জাম হিসাব। কম্পিউটারকে আমরা বলবো অফিস সরঞ্জাম। যেহেতু টাকা কমে গেছে, তাহলে আমরা ক্রেডিট পাশে লিখবো জানুয়ারি 8 তারিখ অফিস সরঞ্জাম। যেহেতু আমরা ধরে নিচ্ছি নগদে ক্রয় করা হচ্ছে কত টাকা, 40,000 টাকা। নগদ থেকে আমাদের 40,000 টাকা কমে গেল। তাহলে আমি আগে বলেছি যে যদি নগদ টাকা বৃদ্ধি পায়, তাহলে ডেবিট পাশে নগদের ঘরে বসবে, নগদ টাকা কমে যায় ক্রেডিট পাশে নগদের ঘরে বসবে। আর যদি ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসবে। আর ব্যাংকে টাকা হ্রাস পায় বা কমে যায়, তাহলে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে। তারপর 10 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। এখানে শিক্ষার্থীরা একটু খেয়াল করবে যে ব্যাংক থেকে যদি আমাদের জমাকৃত টাকা উত্তোলন করে আনা হতো, তাহলে ওই ক্ষেত্রে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কমতো আর নগদে টাকা বাড়তো। কিন্তু এখানে বলা হয়েছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। যেহেতু ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, তাহলে এটা একটা নতুন একটা দায় সৃষ্টি হয়েছে। যেহেতু দায় সৃষ্টি হয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের নগদ টাকা বেড়েছে, কিন্তু জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব। এখানে কিন্তু আমাদের আর ব্যাংক হিসাব হবে না। যদি ব্যাংক হিসাব হতো, তাহলে আমাদের কন্ট্রা এন্ট্রি হতো। কিন্তু যেহেতু ব্যাংক থেকে ঋণ হিসেবে এনেছি, তাহলে এই ক্ষেত্রে এটা হবে আমাদের টাকা বেড়েছে ডেবিট পাশে। আমরা 10 তারিখ লিখি, টাকা বাড়লে 10 তারিখ ডেবিট পাশে হবে ব্যাংক ঋণ হিসাব। ব্যাংক ঋণ হিসাব কত টাকা এনেছি, 50,000 টাকা। নগদের ঘরে আমাদের 50,000 টাকা বৃদ্ধি পেল। আবারও বলতেছি, খেয়াল করো, যদি ব্যাংক থেকে আমাদের জমাকৃত টাকা উত্তোলন করে আনতাম, তাহলে এটা কন্ট্রা এন্ট্রি হতো। কিন্তু এখানে বলা হয়েছে ব্যাংক থেকে ঋণ স্বরূপ টাকাটা এসেছে, সেহেতু আমাদের আর ব্যাংক থেকে টাকা কমবে না, শুধু নগদ টাকা বৃদ্ধি পাবে এবং হিসাবটা হবে ব্যাংক ঋণ হিসাব। হিসাবটা হবে ব্যাংক ঋণ হিসাব। 12 তারিখ, তারপরে 12 তারিখে এন্ট্রি হচ্ছে রবিনের কাছ থেকে পণ্য ক্রয় 42,000 টাকা। এখন শিক্ষার্থীরা একটু খেয়াল করো, রবিনের কাছ থেকে পণ্য ক্রয়, এটা যদি আমরা জাবেদা করতে যাই, তাহলে আমরা কি বুঝবো বা এই লেনদেনটা কি বোঝা যাচ্ছে যে আমরা রবিনের কাছ থেকে ধারে ক্রয় করেছি, নয়তোবা রবিনের নাম থাকতো না। তাহলে ধারে যদি ক্রয় করা হয়, তাহলে নগদান বইতে আসবে না। জাবেদাটা কি, ক্রয় হিসাব ডেবিট, রবিন হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এই ক্ষেত্রে নগদান হিসাব নাই, সেহেতু এটা নগদান হিসাবে আসবে না। 14 তারিখ নগদে বিক্রয় 70,000 টাকা। নগদে বিক্রয় 70,000 টাকা, তার মানে বিক্রয় করে আমরা নগদ টাকা পেয়েছি 70,000। তাহলে কীভাবে, ডেবিট পাশে কত তারিখ, 14 তারিখ বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব নগদে বিক্রি করেছি 70,000 টাকা, নগদে আমরা 70,000 টাকা পেলাম। তাহলে শিক্ষার্থীরা আমরা একটা জিনিস খেয়াল করেছি যে যদি কোনো ধারে বা অনগদ কোনো লেনদেন হয়, তাহলে এটা নগদানভুক্ত হবে না, আর শুধুমাত্র নগদের লেনদেনগুলোই হিসাবভুক্ত হবে। 20 তারিখে বলা হয়েছে অফিস সরঞ্জামের উপর 3,000 টাকা অবচয় ধার্য করতে হবে। তো অফিস সরঞ্জামের উপর অবচয়, এখানে কোনো নগদ লেনদেন সংগঠিত হয়নি। এখানে জাবেদা করলে জাবেদা হবে কি, যে অবচয় ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট বা পুঞ্জীভূত অফিস সরঞ্জাম অবচয়, পুঞ্জীভূত অবচয় অফিস সরঞ্জাম ক্রেডিট। তাহলে এই ক্ষেত্রে এখানে নগদান হিসাব নাই, সেহেতু এখানে নগদানভুক্ত হবে না। 22 তারিখ নোটের মাধ্যমে পণ্য বিক্রয়, এটা বোঝা যাচ্ছে কি যে বিক্রয় করে
আমরা প্রদেয় নোট প্রদান করেছি। যেহেতু প্রদেয় নোট প্রদান করেছি তাহলে এখানে নগদে লেনদেন হয়নি, যেহেতু নগদে লেনদেন হয়নি তাহলে এটা নগদানভুক্ত হবে না। 25 তারিখ সুদ সহ ব্যাংক ঋণ পরিশোধ করা হয়েছে। কত টাকা? 12,000 টাকা। আমরা খেয়াল করো, আমরা ঋণ গ্রহণ করেছিলাম 50,000 টাকা, তার মধ্যে সুদ সহ আমরা প্রদান করেছি 12,000 টাকা। 12,000 টাকার মধ্যে 2,000 টাকা হচ্ছে ঋণ সুদ আর 10,000 টাকা তাহলে ঋণের টাকা। তাহলে এক্ষেত্রে যেহেতু পরিশোধ করেছি আমরা ধরে নেব যে নগদে পরিশোধ করেছি। নগদে পরিশোধ করলে আমাদের নগদ টাকা কমে যাবে। তাহলে এক্ষেত্রে কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। কত তারিখ? 25 তারিখ। 25 তারিখ যেহেতু ব্যাংক ঋণ পরিশোধ করেছি, ব্যাংক ঋণ হিসাব, ব্যাংক ঋণ হিসাব হবে 10,000। আবার ওই একই তারিখে ঋণের সুদ, ঋণের সুদ হিসাব 2,000। তাহলে সুদের টাকাটা হচ্ছে আলাদাভাবে এবং ব্যাংক ঋণ হচ্ছে আলাদাভাবে। আলাদাভাবে কেন হচ্ছে? কারণ আমাদের ঋণ ছিল 50,000, ওখান থেকে 10,000 টাকা ঋণ কমে গেছে, এখন ঋণ থাকবে 40,000। আর সুদ এটা হচ্ছে এক্সট্রা জিনিস। তারপরে 30 তারিখে বলা হয়েছে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 8,000 টাকা। ব্যাংক থেকে উত্তোলন করা হলো 8,000 টাকা। এটা দিয়ে বোঝা যায় যে আমাদের যে জমাকৃত টাকা ব্যাংকে ছিল ওখান থেকে আমরা টাকা উত্তোলন করেছি। যেহেতু জমাকৃত টাকা আমরা ব্যাংক থেকে উত্তোলন করেছি তাহলে আমাদের ব্যাংকের টাকা কমবে, নগদের টাকা বৃদ্ধি পাবে। ব্যাংকের টাকা কমবে, নগদের টাকা বৃদ্ধি পাবে। তাহলে ব্যাংকে যদি আমরা টাকা কমাই, ব্যাংকের কোন পাশে লিখতে হবে? ক্রেডিট পাশে লিখতে হবে। নগদান হিসাব, নগদ হিসাব এটা কন্ট্রা এন্ট্রি। ব্যাংক থেকে উত্তোলন করেছি 8,000 টাকা, ব্যাংকের ঘরে 8,000 টাকা কমবে। আর এই পাশে আমাদের বৃদ্ধি পাবে নগদের ঘরে 30 তারিখ ব্যাংক হিসাব। 30 তারিখ 8,000 টাকা নগদের ঘরে বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। এই ছিল আমাদের এন্ট্রিগুলো। এখন আমরা ব্যালেন্স কিভাবে করব, ব্যালেন্স করাটা তোমাদেরকে শেখাচ্ছি। খেয়াল করো, আমরা অবশ্যই জানি যে নগদান হিসাব কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না। তাহলে আমরা আগে ডেবিট পাশ যোগ করি। যদি যোগ করি তাহলে আমাদের যোগফল আসে কত? যোগফল আসে 1,50,000 আর 70, 2,20,000, 2,28,000। 2,28,000 নগদান হিসাবে যোগফল আসে 2,28,000। এই যে নগদান বইয়ের যে যোগফলটা হয়েছে এই যোগফলটা ঠিক এই বরাবর আমরা এই পাশে লিখব 2,28,000। এই যে 2,28,000, এখন নগদের ব্যালেন্সটা বের করবো। নগদের ব্যালেন্স বের করতে গেলে আমরা কি করব? 2,28,000 থেকে 20,000, 40,000, 10,000 এবং 2,000 বিয়োগ করব। তাহলে এখানে হচ্ছে আমাদের 40, 50, 60, 70, 70, 2, 72,000 বিয়োগ করি। 72,000 বিয়োগ করলে আমাদের ব্যালেন্স আসে 1,56,000। 1,56,000। এই যে ব্যালেন্সটা আসলো এটা জানুয়ারি মাস যেহেতু 31 তারিখে এটা হবে আমাদের ব্যালেন্স সিডি। হচ্ছে ব্যালেন্স সিডি মানে হাতে নগদ আছে 1,56,000 টাকা। এখন আমরা যদি ব্যাংকের ব্যালেন্স করি, ব্যাংকের এই মাসে যোগফল কত হয়েছে? 20,000। এই ব্যাংকের যোগফলটা আমরা আবার এখানে বসাই। ব্যাংকের যোগফল 20,000। 20,000 থেকে এই পাশে আছে কত? 8,000। 8,000 বাদ দিলে ব্যাংকে জমা আছে 12,000। ব্যাংকে জমা আছে 12,000। ব্যালেন্স সিডি হাত নগদে আছে 1,56,000 এবং ব্যাংকে আছে 12,000। এটাই হচ্ছে আমাদের ব্যালেন্স। এই ব্যালেন্সটা আবার আমাদেরকে জানুয়ারি মাসে যে দন্ত করতেছি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ লিখে আমাদের আবার এখানে দেখাতে হবে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি। বিডি হাতে নগদ আছে 1,56,000 আর ব্যাংকে আছে 12,000। এই হচ্ছে আমাদের অঙ্ক শেষ। তাহলে এতটুকু যদি আমরা করে দিই তাহলে এই ক্ষেত্রে আমরা এই অঙ্কে অবশ্যই যে মার্ক থাকবে পূর্ণ মার্ক আমরা পাবো। এবং তোমরা খেয়াল করবে ব্যালেন্স সিডি যেটা আসবে এটা অবশ্যই পরের মাসের 1 তারিখ দিয়ে ব্যালেন্স আবার বিডি হিসাবে
এটা দেখাতে হবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, আমরা যে ঘর কাটবো এই ঘরগুলো অবশ্যই আমরা পেন্সিলে কাটবো, আর যে লেখাগুলো লিখবো এই লেখাগুলো আমরা কলমে লিখবো। আর যখন আমাদের ক্লোজ হয়ে যাবে, দুই সাইড মিলে যাবে, এটা খেয়াল করো নগদের ব্যালেন্স এই নগদের সাথে হয়েছে, ব্যাংকের ব্যালেন্স ব্যাংকের সাথে হয়েছে, কখনো এই নগদেরটা যাতে ব্যাংকের সাথে বা ব্যাংকেরটা যেন নগদের সাথে গড়মিল না হয় এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে নতুন আরও অন্য চ্যাপ্টার বা অন্য অঙ্ক নিয়ে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।